সভাপতি সংক্ষেপ করার বিষয়টি যারা পরে বলেন তাদের উপরে বেশি আসে, এটা এই জন্য একটু আগে আগে বলতে চাইছিলাম কিন্তু হয়ে ওঠে নাই। আমি যে 12টি বিষয় এখানে রাষ্ট্রপতির নিয়োগের ক্ষমতার বিষয় নিয়ে একবার কথা বলা হয়েছে, সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটি বিষয় একটু সভাপতির কাছে আমি জানতে চাইব বা বুঝবার চেষ্টা করছি, যেটি ব্যারিস্টার সানি তার পূর্ব আলোচনায় উল্লেখ করেছিলেন। নিম্নলিখিত বিষয়গুলি ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। হোয়াট ইট মিন কার্য করিবেন মানে প্রধানমন্ত্রী যেটি বলবেন সেটি করবেন। এইটা তাইলে রাষ্ট্রপতির ক্ষমতাটা কোথায়? উনি সিগনেটরি না, আপনি বোধহয় পড়তে ভুল করছেন। মানে এই প্রতিষ্ঠানগুলো যে তালিকা, এটার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না সেটা বলা হয়েছে, এবং এটা নিম্নলিখিত বিষয়গুলি ব্যতীত। আচ্ছা, রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এগুলোতে রাষ্ট্রপতির পরামর্শ লাগছে, প্রধানমন্ত্রীর পরামর্শ লাগছে, কোনো পরামর্শ লাগবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার বুঝতে ভুল হয়েছে। আমরা সরাসরি বলি, অ্যাটর্নি জেনারেল নিয়োগ রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের কাছে থাকবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ রাষ্ট্রপতি। তথ্য কমিশনের চেয়ারম্যান এবং সদস্য পদের নিয়োগ রাষ্ট্রপতি। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের নিয়োগ রাষ্ট্রপতি। আইন কমিশনের নিয়োগ রাষ্ট্রপতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগের প্রশ্নে আমাদের পূর্বে অবস্থান ছিল যে নির্বাহী বিভাগে থাকবে, কিন্তু আমরা মনে করছি যে গত 15 বছর অথবা বিভিন্ন সময় যে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করবার জন্য এই যে নির্বাহী বিভাগ কর্তৃক যে গভর্নর যারা নিয়োগ হয়েছিলেন তারা কি করেছেন আমরা জানি, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঠিক আছে, আমি দিতে যাচ্ছি না, এটাও রাষ্ট্রপতির হাতে থাকবার কথা বলছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সদস্যগণ থাকবেন। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দের নিয়োগটা নির্বাহী বিভাগের কাছে থাকতে পারে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রাষ্ট্রপতির কাছে থাকবে, আর পরের যে 3টি সশস্ত্র বাহিনী বিষয়ক এগুলো নির্বাহী বিভাগের কাছে থাকবে। ধন্যবাদ। জনাব ডক্টর মিজানুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক। আপনি জাস্ট স্পেসিফিক্যালি 1, 2, 3 করে বলুন। আমি একটা জিনিস, এই যে সংশোধিত খসড়া যেটা বলা হচ্ছে, উপরে যেটা বলা আছে, মিজান ভাই আমি ওইটা যাইনি না, কনসেপ্টটা হলো এগুলা কারো কোনো পরামর্শ বা সুপারিশ ছাড়া এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। আমি সুপারিশ করছি না, এই যে প্রিন্টিং একটা আছে, মিস্টেক আছে, আমরা ওটা দেখেছি, এজন্য ওটা বাদ দিতে বলছি, এজন্য ওটা বাদ দিতে বলছি। আমরা কনসেপচুয়ালি বলছি যে এই 12টার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে না। আচ্ছা, আমি একটা জিনিস আপনার জানার জন্য বলছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি তো একক একটা ব্যক্তি, প্রধানমন্ত্রী যেমন তার অধীনে মন্ত্রী পরিষদ থাকে, সংসদের কাছে জবাবদিহিতা আছে, এবং তার মন্ত্রণালয় থেকে সুপারিশ যাওয়ার পরে যেমন সে নিয়োগ দেয় বা জনপ্রশাসন থেকে নামের প্রস্তাব যায়, এই বডিগুলো তিনি কিভাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এই বিষয়টা, এগুলি সংশ্লিষ্ট আইনের কথা নিচে একদম বলা আছে যে সংবিধানের সংশ্লিষ্ট আইনগুলির মাধ্যমে সেগুলি, এবং এই জন্য প্রয়োজনীয় আইনগুলোর সংশোধন করা। আচ্ছা, আমি না, তদুপরি রাষ্ট্রপতির নিজস্ব একটা সচিবালয় আছে, ওনার সচিব থেকে শুরু করে সব রকম সাচিবিক অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু সব জায়গায় নিয়োগের ক্ষেত্রে একটা আইনি কাঠামো কিংবা ঠিক আছে, আপনারা নিচে বলছেন। আমি মনে করি যে মানে এনার্জি রেগুলেটরি আর এই যে সশস্ত্র বাহিনী, তারপরে প্রতিরক্ষা, গোয়েন্দা, জাতীয় নিরাপত্তা, এইগুলো নিয়োগের যে প্রক্রিয়া সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে একটা সমন্বয় করে রাষ্ট্রপতি সেটা নিয়োগ দিতে পারে, কিন্তু নির্বাহী বিভাগের সঙ্গে যাতে একদম দূরত্ব তৈরি না হয়। কারণ ডিজিএফ, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, এবং এটার জন্যে একটা নিয়োগের যে প্রক্রিয়া, বিশেষ করে তার মানে সেইটা একটা থাকা দরকার বলে মনে করি। কারণ সরাসরি রাষ্ট্রপতি যদি নিয়োগ দেয় তাহলে প্রতিরক্ষা যেগুলো এর আগে আসছে, আমি সেই জন্য মনে করি যে এই কয়েকটি জায়গায় নিয়োগের ব্যাপারে একটা মানে নির্বাহী বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির একটা সমন্বয় থাকা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল মাজেদ আতহারী, সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ নিজাম ইসলাম। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সংক্ষেপে, জাস্ট স্পেসিফিক্যালি বলেন, কোনো বক্তব্য ছাড়া শুধু পছন্দটা, মানে আপনার সিদ্ধান্ত। ধন্যবাদ।
আমাদের পছন্দ হলো এনার্জি রেগুলেটরি, সশস্ত্র বাহিনী এবং ডিজিএফআই, এই তিনটা থাকবে প্রধানমন্ত্রীর হাতে, যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রী হবেন। আর বাকিগুলো রাষ্ট্রপতির হাতেই থাকবে। এখানে আরেকটা জিনিস সংযোজন করতে চাই, সেটা হলো রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। এই কথার ক্ষেত্রে আমরা শুধু প্রধানমন্ত্রীর একা রাখতে চাই না রাষ্ট্রপতির সাথে। এই বিষয়গুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং আইনমন্ত্রী এই তিনজনের পরামর্শ নেবেন। না, আমি দুঃখিত, আপনি আমাদের পয়েন্টটাই বুঝেন নাই। জি, আমি রিপিটেডলি মাননীয় চেয়ারম্যান বলেছি, আমরা এমন কিছু প্রতিষ্ঠানের তালিকা এনেছি যে প্রতিষ্ঠানগুলোর এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো কোনো পরামর্শ নেবেন না, করবেন না, নিজের ক্ষমতা বলে, এখতিয়ার বলে তিনি একাই নিয়োগ দেবেন। জি, তাইলে এখন আপনি কি সব প্রতিষ্ঠান ব্যাপারে একমত নাকি আপনার? না, এনার্জি রেগুলেটরি এটা প্রধানমন্ত্রীর হাতে থাকবে, সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীর হাতে থাকবে এবং প্রতিরক্ষা অধিদপ্তরের ডিজিএফআই প্রধানমন্ত্রীর হাতে থাকবে, আর বাকি সবগুলো রাষ্ট্রপতির হাতে থাকবে। এনএসআই আপনারা রাষ্ট্রপতির হাতে দিচ্ছেন? এনএসআই রাষ্ট্রপতির হাতে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম। খেয়াল করেন তো, একই ব্যক্তি আমরা আসলে যখন কথা বলতে আসি তখনও সময় থাকে না, কিন্তু এর আগে দেখা যায় অনেকে অনেক লম্বা কথা বলে, কিন্তু ইউসুফ ভাই, আমি যতটুকু মনে করতে পারি আপনাকে আমি খুব কমই থামিয়েছি। আমি থামান নাই, কিন্তু থামানো হয়েছে। যাক, আমি স্পেসিফিকলি বলি যে খ, গ, ঘ, ওম, চ, চ, মানে ক বাদ দিয়া চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ রাষ্ট্রপতি করবেন। খ থেকে ছ, খ থেকে চ, জি ধন্যবাদ। আমাদের অফিসাররা একটু নোট নিয়েন। খ থেকে চ পর্যন্ত উনি সাপোর্ট করছেন যে এটা রাষ্ট্রপতির হাতে যাবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব বজলুর রশিদ ফিরোজ বাসদ এবং এরপরে জনাব রুহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ। একটা সুনির্দিষ্ট ভাবে বলতে বলা হয়েছে, কিন্তু আমরা একটু হয়েছি যে এই বিষয়গুলো কিন্তু একটা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এটা আমাদের নীতিগত অবস্থান, সবাই একমত পোষণ করছি। কিন্তু কোন কোন বিষয়গুলো হবে এটা কিন্তু খুবই অ্যাব্রাপ্টলি আজকে এখানে আনা হয়েছে। এই জন্য আমাদের দলীয় ফোরামে তো এগুলো নিয়ে আলোচনা করার কোনো সুযোগও নাই, সুযোগ ছিল না, এখনো নাই মনে করতেছি। তো তারপরেও আমরা তো আসলে সংসদীয় পদ্ধতির সরকার, আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার না। সেই ক্ষেত্রে সংসদীয় পদ্ধতির সরকার হইলে সেখানে সংসদের কাছেই তো জবাবদিহিটা করবে সবাই, এবং সংসদের মাধ্যমে। আমাকে কিন্তু এখন মাওলানা ইউসুফ আশরাফ ব্লেম দিবেন, ওনাকে কিন্তু বলতে দিই না। না শুনেন, সেই জন্য একটা জিনিস যেগুলো আছে সেগুলো তো সবই আসলে আমাদের অতীত অভিজ্ঞতা, তো সেই জন্য আমরা সব কিছুই এখন করতে চাই যে কী করলে কোনটা করলে কি হবে, সেগুলো আসছে। যেমন ধরেন এইগুলো ঠিক আছে যে অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের চেয়ারম্যান, এটা কিন্তু ওই যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে আনা হয়েছিল এবং সশস্ত্র বাহিনী সহ এগুলো যুক্ত করার কথা বলা হয়েছিল এবং আনা হয়েছিল। সেগুলো কিন্তু বাদ হয়ে গেছে, সেগুলো থাকে নাই তখন ওখানে। এখানে আবার এই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার থেকে রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য আছে। এটাও তো আমি জানি না যে এইটাও কি আবার এই নোট অফ ডিসেন্ট দিয়ে পাশ হবে কিনা, নোট অফ ডিসেন্ট থাকবে কিনা সেইগুলো জানি না। তো নোট অফ ডিসেন্ট দিয়ে এটা পাশ করলে এটার কার্যকারিতা কতটুকু থাকবে সেটাও আমি জানি না। কিন্তু তারপরে আমি বলতে চাই যে যেটা বলা সশস্ত্র বাহিনীর মধ্যেও এখানে এই যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই, আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এখানকার যে পলিটিক্যাল উইংটা ডিজিএফআই সেটা বিলুপ্ত করার দাবিটা আমাদের আছে। খুবই দুঃখিত, কিন্তু সেগুলো থাকবে কিনা আমি আপনার কাছে এখন দয়া করে আপনি বলুন। এইজন্য এটা রাষ্ট্রপতির কাছে থাকলে এবং যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে তো ইতর বিশেষ কোনো পার্থক্য হবে বলে আমার কাছে মনে হয় না। আপনি এই বিষয়ে আপনার কোনো সুপারিশ নাই, তাই তো? দুই নম্বর হলো যে না, আমি বলি তারপরেও যে সেইগুলো হলো যে মূল ইস্যু, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র উপরে কিছু কসমেটিক সার্জারি করলে সেটার কোনো লাভ হবে না, সেটা আমরা মনে করি। তারপরে এই যে সশস্ত্র বাহিনীর এখানে এই যে আমাদের এলডিপির হাসান সরোয়ার্দী সাহেব যেটা বলছে যে ব্রিগেডিয়ারের পরে এগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, উনি তো বলেছেন ফিরোজ, না মাননীয় সভাপতি, আমি আপনার সাহায্য চাইছি, বলছি যে ঠিক আছে ওনাকে বোঝাতে পারি। সেই জন্যই এখানে আমি মনে করি যে এই সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা,
এগুলো প্রধানমন্ত্রীর হাতে থাকা দরকার। শুধুমাত্র আমরা বলছি যে ওখানে ডিজিএফ এর পলিটিক্যাল উইংটা সেখানে ইয়ে করা দরকার, বিলুপ্ত করা। এটা না, সেই কাজ এখন কমিশন করছে না ফিরোজ ভাই, আপনি রিপিটেডলি এই কথাটাই বলছেন। এর বাইরে অ্যাটর্নি জেনারেল, সেই অ্যাটর্নি জেনারেলটা সেটা ঠিকই আছে, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, কিন্তু সরকারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সেটা ওখানে থাকা দরকার। এর বাইরে যেগুলো আছে সেইগুলো আমার মনে হয় যে এগুলো রাষ্ট্রপতির হাতে দিলে আমাদের কোনো আপত্তি নাই। অ্যাটর্নি জেনারেল আমি জানি না আপনি চারটা আপনারা রাখতে বলছেন, বাকি 8টার ব্যাপারে ওগুলি প্রেসিডেন্টকে দিতে বলছেন। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব রুহিন হোসেন প্রিন্স ভাই। রুবেল বলবে ওনাদের। জনাব ডক্টর সাজিদুর রহমান রুবেল, সরি সাজিদুল হক রুবেল। ধন্যবাদ মনির ভাই। আসলে আপনার তো উত্তরটা কাট করে দিতে হবে, কিন্তু কাট করে উত্তর দিলে আসলে হয় না। আমার আলোচনা অনেকের আলোচনার সাথে মিলে যেতে পারে, কিন্তু তারা যেই দৃষ্টিভঙ্গিতে প্রস্তাবনা করেছে কমিউনিস্ট পার্টি সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু প্রস্তাবনা করবে না। ফলে আমরা যা দৃষ্টিভঙ্গির কথা বলতে পারবো না, বিরতির আগে যারা ছিল তারা অনেক কথাই বলতে পেরেছে। ফলে এইভাবে যে আমাদের রেশনটা কাট করে দিলেন, সময়ের রেশন, এটা ঠিক হলো না আর কি। তারপরেও চেষ্টা করব। প্রথম একটি কথা বলি যে আমরা আমাদের তারুণ্যে তো 90-এর গণ অভ্যুত্থান করেছি। সেই গণ অভ্যুত্থানের মধ্যে একটা বড় পরিবর্তন বাংলাদেশে ঘটিয়েছিলাম, যা এখন পর্যন্ত মোটামুটি সাস্টেইন করে, যদিও সেটা পচে গেছে। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম ছিল, তারপরের 91 পরবর্তী এসে আমরা সংসদীয় পদ্ধতিতে উত্তরণ ঘটেছিলাম। এটা আমাদের এক ধরনের অর্জন ছিল। যাই হোক, এখন আমাদের বিগত 15 বছরের অভিজ্ঞতায় আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরির চেষ্টা বা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করবার চেষ্টা করছি আমরা। কারণ আমাদের হচ্ছে গিয়ে আমরা মানে আমি কি আপনাকে বাধা দেওয়া উচিত না উচিত না আমি বুঝতে পারছি। অবশ্যই উচিত, আমি আমার কথা বলা উচিত মনে করে বলছি আর কি। আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি, ঠিক আছে? তো ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আমি সংক্ষেপেই বলি যে এখানে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি ফর্মের থেকে সংসদীয় গণতন্ত্রের যে জায়গা, সেই জায়গা থেকে আমরা সংক্ষিপ্ত করতে চাই না, কমাতে চাই না। তারপরে আমরা মনে করি এখানে যে 12টি প্রস্তাব করেছেন, সে 12টি প্রস্তাবের মধ্যে 5টি ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন রয়েছে। প্রথমটি অ্যাটর্নি জেনারেল বিভাগ, দ্বিতীয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, তৃতীয় চতুর্থ আপনার নিয়োগ থেকে অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত যে 3টি বিভাগ রয়েছে, এই 3টি বিভাগকে আমরা মনে করি প্রধানমন্ত্রীর কাছে রাখতে। কারণ আগামী দিনের প্রধানমন্ত্রী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হবে না বলে আমরা বিশ্বাস করি। বাকিগুলো আপনারা প্রেসিডেন্টের কাছে দেওয়ার ব্যাপারে আপনাদের আপত্তি নাই। ভোটে নির্বাচিত যে সংসদ, সেই সংসদের নেত্রী এবং সেই নেতা ভাই, এই 5টি ছাড়া বাকিগুলো প্রেসিডেন্টের কাছে দিতে আপনাদের আপত্তি নাই। আপনারা এটা সহজে নিশ্চয়। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আমি এখন একটা রিকোয়েস্ট ফারুক হাসান। ফারুক, আপনি কি এই বিষয়ে বলেছিলেন আগে? না। আচ্ছা, সংক্ষেপে বলুন, আমাদের শেষ করতে হবে এই বিষয়টা। ধন্যবাদ মাননীয় কমিশনকে। মাননীয় কমিশন যখনই আমাদের ফ্লোর দেয়, প্রথম শব্দটি হচ্ছে সংক্ষেপ করবেন। তো আমরা বরাবরই সংক্ষেপেই বলি। তো যাই হোক, একবারেই টু দ্য পয়েন্টেই বলি। আমরা পাওয়ারের ব্যালেন্স চাই, ক্ষমতার ভারসাম্য চাই। তা বলে একবারে নির্বাহী বিভাগে ঠুটো জগন্নাথের মতো মানে বেঁধে আমরা আসলে এরকম পদ্ধতি চাই না। তো আপনারা যে কয়েকটি বিষয় এখানে উত্থাপন করেছেন ইতিমধ্যে, তার মধ্যে আমরা 4টি বিষয়ের সাথে ভিন্নমত পোষণ করছি। একটা হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ, তারপর এটা হচ্ছে সশস্ত্র বাহিনী সমূহের সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানের নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অর্থাৎ এনএসআই। আমার কথা হচ্ছে মানে এই 4টি বিষয়ে প্রেসিডেন্ট যখন নিয়োগ দেবেন, ঠিক নিয়োগ দেওয়ার পূর্বে নির্বাহী বিভাগের সাথে সমন্বয় করবেন। মানে নির্বাহী বিভাগ যেটা বলবে তিনি সেটাই অথরাইজড করবেন বা অ্যাপয়েন্ট করবেন, বিষয়টা এমন না। জাস্ট কনসাল্ট করা বা একটা সমন্বয় করা বা মতামত নেওয়া, জাস্ট এই বিষয়টা যদি এই 4টা পয়েন্টে থাকে। আমার প্রশ্ন, আজকে যারা এখানে ভিন্নমত দিচ্ছে বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এটা কি পয়েন্ট আকারে, ধরেন যে আমার দল চাইলে এখানে একটা পয়েন্টের সাথে ভিন্নমত পোষণ করতে পারে এরকম, নাকি পুরো প্রক্রিয়ার সাথে ভিন্নমত পোষণ করতে হবে যেটা এর আগের বিষয়গুলোর সাথে ছিল? আমরা বলেছিলাম যে নোট অফ ডিসেন্ট দিলে আপনি কোথাও যদি স্পেসিফিক হন আমরা হয়তো নোট রাখবো, কিন্তু ধরেন আমরা 4টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিলাম, মানে এটা কিভাবে উল্লেখ থাকবে? 4টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেওয়ার কিছু নাই। এখানে প্রস্তাবের ক্ষেত্রে আপনারা কোনটা রাখতে চান সেটা বলেন, তাইলেই হবে। আমরা এই 4টা নোট অফ ডিসেন্টের সাথে একমত নাই।
চারটা বাদে বাকিগুলোর সাথে আমরা একমত। আপনারা চারটা হচ্ছে শেষের তিনটা বর্গীয় জ উ ট তিনটা প্লাস এনার্জি রেগুলেটরি কমিশন, ঠিক এই আছে। চারটা বাদে বাকিগুলোর সাথে বাকি গণঅধিকার একটাকে পরিষদ আপনারা রাষ্ট্রপতির কাছে দিতে চান, Yes, of ঠিক আছে। আমরা যখন ফাইনালাইজ করব তখন আপনি যদি মনে করেন নোট অফ ডিসেন্ট দেবেন। Okay, thank আমার এরপরে কি আর কারো বক্তব্য আছে? আছে আরো দুইজন আছে, আমি সাধনা মহলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমজনতার দল, এরপরে জনাব সাকিব আনোয়ার আছেন। আসসালামু আলাইকুম। তাড়াহুড়া করে আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই, এটা আমার খুব আন্তরিক অনুরোধ থাকবে আপনাদের প্রতি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভেতরে ক্ষমতার ভারসাম্য অবশ্যই চাই, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে যদি রাষ্ট্রপতির কার্যালয়ে এককভাবে একক ছত্র কোনো ধরনের জবাবদিহিতা, তথ্য শেয়ার করা, কনসালটেশন ছাড়া যদি নিয়োগ দিয়ে দিতে পারে, তাহলে আমরা এতদিন ধরে যত আলাপ করলাম কমিটি এটা সেটা সব কিছুর সঙ্গে কন্ট্রাডিক্ট করে, একটা দ্বিচারিতা হয়। এটা একটা পয়েন্টে রাখার জন্য অনুরোধ করছি। আর নির্দিষ্টভাবে অ্যাটর্নি জেনারেল অফিস, আইন কমিশন চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি, টেলিকমিউনিকেশন রেগুলেটরি এবং নিচের তিনটি সশস্ত্র নিরাপত্তা বাহিনী সংক্রান্ত এনাদেরকে কোনোভাবেই একচ্ছত্রভাবে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানোর বিপক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব সাকিব আনোয়ার, নাগরিক ঐক্য। জি ধন্যবাদ। শুধুমাত্র ক এবং শেষের যে তিনটা এটা বাদ রেখে বাকি সবগুলো রাষ্ট্রপতি এককভাবে নিয়োগ দিতে পারবেন, এটা নাগরিক ঐক্যের অবস্থান, এবং বাকিগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ অনুযায়ী। আর একটা কথা একটু বলি, রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি নিয়ে আমরা আসলে এর আগে আলোচনা করেছি, তাতে একজন দলীয় কোনো একটা দলীয় মানে সরকারি দল সমর্থিত কেউই রাষ্ট্রপতি হচ্ছেন, ফলে আলটিমেটলি সবগুলো নিয়োগ নির্বাহী বিভাগের হাতেই থাকছে আলটিমেটলি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। এই পর্যায়ে এই বিষয়ের উপরে কথা বলবার কেউ কি আছে? আর জনাব জাভেদ রাসিন, এনসিপি যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা অ্যাটর্নি জেনারেল নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ এবং লাস্টের যে তিনটা, এটা আমরা নির্বাহী বিভাগের হাতে রাখতে চাই, বাকিগুলো রাষ্ট্রপতির কাছে থাকা উচিত। অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং শেষ তিনটা, ঠিক আছে। ধন্যবাদ। জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের, খেলাফত মজলিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রস্তাব হচ্ছে ক, কুমোর, ট এবং ঠ, এই চারটি বাদ দিয়ে বাকিগুলো রাষ্ট্রপতির অধীনে থাকবে। বলতে পারছি আমি, অ্যাটর্নি জেনারেল, সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর এর সব মহাপরিচালক নিয়োগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালক নিয়োগ, এগুলো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে, আর বাকি সব রাষ্ট্রপতির দায়িত্বে থাকবে। আপনি চারটার কথা বলছেন, বাকি আটটা রাষ্ট্রপতির কাছে রাখার। এবং এবারে একটু আমার কথা আছে, 1 নম্বর আর 3টা, যে এগুলো নিয়ম অনুযায়ী ওনার থাকার কথা, কিন্তু যদি কোনো রেগুলেশন না করা হয়, আমরা বিগত 50 বছরে দেখেছি একজনও চিফ অফ স্টাফ রাইটলি হয় নাই ফ্রম বিগিনিং। না, আপনাদের পয়েন্টটা বুঝতে পারে, তারপরে আপনারা বলছেন প্রাইম মিনিস্টারের কাছে রাখার জন্য। তবে একটা আইনি ব্যবস্থা করতে হবে যাতে করে। আর এই যে ডিজিএফআই বলছেন, গোয়েন্দা সংস্থা বলছেন, এদের কাজটাকে, এদের কাজ হচ্ছে বিরোধী দলকে ঠ্যাঙার ব্যবস্থা করা, এটা বন্ধ করতে হবে এবং একটা সুরত বের করতে হবে যে কীভাবে আপনারা বন্ধ করতে পারেন এগুলো। মানে লাইসেন্স এইভাবে দেওয়া যাবে না যে ওনারা নিয়োগ দেবেন আর ওনারা ব্যবহার করবেন রাজনীতিতে, এগুলোকে বন্ধ করার বোধ আইনে কি করা যায় এটা আপনার শাসন দেওয়ার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। জনাব আরমান হোসেন, কোনো পয়েন্ট যুক্ত করতে চান এনসিপির? সংক্ষেপে আর কি, আমরা একটা জায়গায় আমাদের পজিশনটা উইথড্র করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করার ক্ষেত্রে, সে পয়েন্ট থেকে আমরা উইথড্র করছি। অর্থাৎ আমাদের লেটেস্ট পজিশন বা লাস্ট পজিশনটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল এবং শেষের তিনটা সশস্ত্র বাহিনী কেন্দ্রিক। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগদান করবে, বাকিগুলো রাষ্ট্রপতি এককভাবে করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় এই মুহূর্তে আর কাউকে দেখছি না এই বিষয়ে কথা বলবার। আমরা মোটামুটি আইডিয়া। জনাব জুনায়েদ সাকি, না কিন্তু আবার কিছু বলতে চাইছেন? পরে বলবো। আমি মনে করি যে এই দুটোতেও আসলে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে। আইন কমিশন এবং টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি, আর তো কেউ নাই। সো আমরা এই পর্যায়ে মাননীয় সহসভাপতি, এগুলো তো আমাদের অফিসাররা নোট নিয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো এটা কমিশন বসে একটা সামারি করে রিভাইজ প্রপোজাল নিয়ে আসবেন।
তার আগে কি বাকি যে দুটো বিষয় বাকি বিষয়গুলোতে যেতে থাকি আর ওইগুলো রিপোর্টটা আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন যে কোনটার মধ্যে কি দাঁড়ালো আর কি। ঠিক আছে? ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যেটা দাঁড়িয়েছিল সেটা আবার বলি, আপনাদের কাছে টেক্সটটা পৌঁছলেই বুঝতে পারবেন। এর মধ্যে আমাকে পৌঁছে দেওয়া হয়েছে যতদূর আমি জানি। তো আজকের দিনের আলোচ্য সূচি দিয়েছেন আপনাদের। আমরা অনুরোধ করছি আমাদের কর্মকর্তাদের যে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত অথবা দিনের আলোচ্য সূচি যেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব আছে সেটা সবার কাছে পৌঁছে দিন। আমি দুঃখিত, এটা এখনই দিচ্ছি আপনাদের হাতে। গতদিন পর্যন্ত যেখানে এসে দাঁড়িয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা আমাদেরকে বলতে মানে সিদ্ধান্ত নিতে বলেছিলেন, সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে প্রস্তাব যেভাবে দেয়া হয়েছে সেগুলি সবগুলির বিষয়ে আপনাদের অধিকাংশ একমত থাকলেও যে জায়গায় এসে সেটা হচ্ছে র্যাঙ্কড অর্ডার যেটা আর কি, সেইখানে ৮, ৯ এবং সংশ্লিষ্ট ১২ এই তিনটি বিষয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি করা হয়েছিল, যেগুলো স্কিপ করা আর কি, এগুলো না থাকার জন্য প্রস্তাব করা হয়েছিল। অন্যদের ক্ষেত্রে আমাদের কাছে যে হিসেব নিকেশটা আছে তাতে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় ৩/৪ দলই মনে করে যেগুলি অন্তর্ভুক্ত করা উচিত। ফলে আমরা এটা এইভাবে রেখেই প্রস্তাব করছি এবং সেক্ষেত্রে আমরা বিএনপির পক্ষ থেকে ৮, ৯ এবং ১২ এই তিনটা জায়গায় আমি ধরে নিচ্ছি যে আপনাদের নোট অফ ডিসেন্ট থাকবে। মানে সেই হিসেবে অ্যামেন্ডমেন্টগুলো ইনকর্পোরেটেড হয়নি, সেক্ষেত্রে দাঁড়াবে যে ৫জন। ঠিক আছে, না আমি এটা আলোচনায় যাবে না স্যার, আপনি যে এটা আলোচনায় যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা ৫ মিনিট সময় নেই বা একটু পড়তে ৫ মিনিট সময়, ৫ মিনিটে ওনার পড়তে ৫ মিনিটও লাগবে না। ওনাকে আমরা কোনো প্রশ্ন না করলে হি ক্যান কনসেন্ট্রেট। হ্যাঁ আচ্ছা, অন্য সাবজেক্ট মাননীয় সহসভাপতি আপনি যেতে পারেন। আমরা এটাতে আলোচনায় যাব না। প্রিন্সিপালের জায়গাটা কি বলুন? নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা মানে সেটাকে এই সনদে রাখার ব্যাপারে একমত হয়েছি অনেকগুলো বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে না থাকি, যে জায়গাতে যার আপত্তি থাকবে সেটা বিএনপি হোক, জামাত হোক কিংবা নাগরিক ঐক্য হোয়াট এভার, আমরা অংশটা বাদই দিয়ে দিই। তাহলে আমরা অন্তত এইটাতে নিশ্চিত হতে পারবো যে যাবে না সেটা বলবেন না। ৩/৪ দল মনে করে র্যাঙ্কড অর্ডার থাকা দরকার। শুধুমাত্র আপনি বা কোন দল মনে করলো যেটা রাখা যাবে না তাহলে সেটা বাদ দিতে হবে, সেটা হতে পারে না। আমাদেরকে নোট অফ ডিসেন্ট দিয়ে নিতে হবে, এটা বাংলাদেশের মানুষকে নাগরিককে জানতে দিন। তত্ত্বাবধায়ক সরকারের মতো বিষয়ে যদি আমি আপনাকে বলতে পারি ৬ দিন আলোচনার পরে এই জায়গায় এসেছে। আপনি এখন আলোচনাটা রিওপেন করে ফেললেন, কিন্তু আমি রিওপেন করতে চাচ্ছি না। কিন্তু তাহলে আপনি প্রশ্ন তুলছেন কেন? আমরা কিন্তু গতদিন আপনি বলবেন যে কমিশন সিদ্ধান্তটা ঠিক নেয়নি। আমরা শুধু আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যে এটা কোনো পার্সোনাল রিকোয়েস্টের জায়গা নয়। সজীব, আপনি বুঝুন যে এটা কমিশনকে দায়িত্ব দিয়েছেন, কমিশন এটা প্লেস করেছে। সালাউদ্দিন ভাই যেটা বলেছে এটা হচ্ছে ক্ল্যারিক্যাল এরারের বিষয়। আমরা কিছু কিছু নোট করার ক্ষেত্রে সম্ভবত পুরনো ভার্সনটা প্রিন্টেড হয়েছে, এর বাইরে আর কিছুই নয়। কয়েকটা জিনিস এগ্রি করেছিলাম, সালাউদ্দিন সাহেব বলার সাথে সাথে আমার মনে পড়েছে যে আমরা কয়েকটা জিনিস এগ্রি করেছিলাম, সেই বেসিসেই আমাদের কাছে পাঠানো হয়েছিল। এখন আপনি আবার আলোচনা শুরু করতে চাচ্ছেন। ৬ দিন আলোচনা হয়েছে। মাননীয় সহসভাপতি, আমার মনে হয় এটা সাকিব আনোয়ার বুঝতে পেরেছে। দয়া করে আপনি শেষ করুন। না স্পিরিটটা না সম্ভব হবে না বলে প্রিন্স ভাই জানিয়ে দিয়েছেন। কারণ কি জানেন, প্রিন্স শেষ না প্রিন্স আপনি ভুলে যাচ্ছেন যে গত দিনের আলোচনায় কি এসেছিল।
না না, আপনি মনে করেন না, এখন আপনি মনে করেন না বললে অন্যরা কেউ দাঁড়িয়ে বলবে যে তারা করেন। তার স্পিরিটটা আমরা বিবেচনা করছি, হয়তো আমার রেসপন্সটা ঠিক হয়নি, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, কিন্তু এই স্পিরিটটা আমরা ট্রাই করেছিলাম লাস্ট ডেতে, ওয়ার্ক করে নেই। আমরা আপনার স্পিরিটটা নোট করলাম যে আপনি চাচ্ছেন যে যাতে অন্তত পক্ষে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবাই যাতে একত্রে থাকতে পারি, এটা আমি বারবার বলেছি তো, কিন্তু পারা গেল না। সেটাই তো বলছি আমি। আপনারা আহ্বান করছেন, এই আহ্বান আপনারা করেছিলেন তো, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে উনিও ওনার জায়গা থেকে বলেছেন। এখন আমরা রিভিজিট করতে পারি, 3 বার একই কথা বলতে পারি। Doing the same thing again and again expecting a different result is basically not going to work. আচ্ছা, সালাউদ্দিন ভাই যখন দেখা শেষ হবে, আমাদের ক্ষেত্রে এটাই ছিল যে কমিশন শেষ পর্যন্ত এইটাই জায়গায় দাঁড় করিয়েছে। আবার সেই আলোচনায় যেতে চাচ্ছেন আপনারা, জুডিশিয়ারির বাইরে রাখতে চেয়েছেন প্রেসিডেন্ট। সেই জন্য আমি ওপেন করছি না। আমরা সাইড টক করেন না, সাইড টক করলে ওপেন হবে। এই যে শাহিন, বিএনপির পক্ষ থেকে এবং তার সমমনা যে দলগুলো আছে তাদের পক্ষ থেকে 8 এবং 9 নাম্বার সম্ভবত র্যাঙ্ক চয়েসের জায়গাটুকুতে তাদের একটা অবস্থান ছিল, যেটা পরবর্তী সংসদে তারা পদ্ধতি বের করবে। ওই জায়গাটায় নোট অফ ডিসেন্ট রেখে আপনি এটা সেটাই আমরা প্রস্তাব করেছি, সেটাই আমরা আপনার কোনো আলোচনাই করেন না, এইটা না। কেউ একটু সেটা দেন তো, স্লাইডটা দেন, বিষয়ের স্লাইড। ওনাকে ডিস্ট্র্যাক্ট করেন না। শুনুন, এরপরে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনার ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা আছে। সালাউদ্দিন সাহেব দেখছেন যে ওনার যে কারেকশনগুলো করার কথা ছিল, ক্লারিক্যাল মিস্টেক, সেগুলো উনি লক্ষ্য করছেন, উনি হয়তো পরে বলবেন। আমরা নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের ক্ষেত্রে যেটা সেদিন আমরা বলেছি, সেটা আমি একটু রিইটারেট করি যাতে করে বুঝতে হয়। আমি একটা লিখিত বক্তব্য পড়ছি যাতে কোনো রকম ওয়ার্ডিং এর ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। এটা আমার ঠিক আছে, এটা কপি তৈরি করুন। এটা আসলে বেসিক্যালি আমার দিক থেকে একটা স্টেটমেন্ট হিসেবে রিটেন হয়েছে। সংবিধান সংস্কার কমিশন বিদ্যমান সংবিধানের অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ সমূহ পর্যালোচনা করে 40টি সুপারিশ প্রস্তাব করে। বিদ্যমান সংবিধানের 2য় ও 3য় ভাগের অধিকার সমূহ সমন্বিত করে মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে একটি একক সনদ প্রণয়নের প্রস্তাব করা হয়েছিল, যা আদালতে বলবৎযোগ্য হবে এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার এবং নাগরিক রাজনৈতিক অধিকারের মধ্যে বিদ্যমান তারতম্য দূর করবে। এতে সংবিধানে কিছু নতুন অধিকার যেমন খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, বিজ্ঞান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। বিদ্যমান অধিকারের অনুচ্ছেদ সমূহের সংস্কার, যেমন বৈষম্য নিষিদ্ধকরণের সীমিত তালিকা বর্ধিতকরণ, জীবনের অধিকার রক্ষায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ, জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ এবং নিবর্তনমূলক আটক সংক্রান্ত বিধান বিলুপ্তির প্রস্তাব করা হয়। পরবর্তীতে আপনাদের কাছে পাঠানো 166টি সুপারিশের মধ্যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত 5টি সুপারিশ স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক দল ও জোট সমূহের নিকট প্রেরণ করা হয়েছিল। এ বিষয়ে আপনাদের মতামত ও প্রাথমিক পর্যায়ের আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দল ও জোট নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোকে সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করে। সনদে এই প্রতিশ্রুতির কথাই ঐকমত্য হিসেবে উল্লেখিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সুপারিশের বিষয়ে তাদের মতামত প্রদান করে। গত 27শে জুলাই সংশোধনী সমেত সম্পূর্ণ তালিকা আপনাদের দেয়া হয়েছে। এই প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দল লিখিতভাবে উক্ত বিষয়ে কমিশনের নিকট সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিয়েছে। রাজনৈতিক দল এবং জোটসমূহ অর্থাৎ আপনারা একমত হলে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জুলাই জাতীয় সনদে উল্লেখ না করে কমিশনের রিপোর্টে উল্লেখ করা যেতে পারে। যেমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি পরিবর্তন করতে পারে। এই প্রস্তাবটি করা হচ্ছে এই কারণে যে এটার ফান্ডামেন্টাল জায়গাতে এগ্রিমেন্ট আছে, ডিটেইলসের ক্ষেত্রে এই যে 40টি সুপারিশ সেটার ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ার এগ্রিমেন্ট পাই নাই। কিন্তু সকলেই যে জায়গায় একমত যে বিদ্যমান যে ব্যবস্থা, বিদ্যমান যে আইনগুলো আছে, বিদ্যমান যে অধিকারগুলো আছে সেগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা, এই বিষয়ে ঐকমত্য আছে। কিন্তু ডিটেলসে গেলে ঐকমত্য, এর বাইরে ঐকমত্য তৈরি হচ্ছে না, কোনো ওভারওয়েলমিং জায়গাও তৈরি হচ্ছে না। সেই কারণেই আমাদের প্রস্তাব হচ্ছে এই যে আমরা জাতীয় সনদে শুধু এইটুকু উল্লেখ করব যে রাজনৈতিক দল ও জোট সমূহ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোকে সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। যেহেতু ডিটেলসে যখনই আমরা যাচ্ছি, আমরা বলেছি সনদে আমরা এই ডিটেলসটা দেব না, কমিশনের যে ফাইনাল রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্টে অ্যাপেন্ডিক্স হিসাবে এটা উল্লেখ থাকবে যে এটাই ছিল প্রস্তাব, যার ভিত্তিতে আপনারা বলেছেন। ফলে স্পেসিফিক জায়গাগুলোতে ঐকমতের জায়গা কিংবা ভিন্ন মতের জায়গার কোনো সুযোগ থাকছে না। এটা হচ্ছে কমিশনের প্রস্তাব। আমার স্টেটমেন্টের শেষ লাইনটা হচ্ছে রাজনৈতিক দল ও জোটসমূহ একমত হলে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জুলাই জাতীয় সনদে উল্লেখ না করে কমিশনের রিপোর্টে উল্লেখ করা যেতে পারে, যেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি পরিবর্তন করতে পারেন। এগুলি বিবেচনায় সেগুলিও থাকবে, সেটাই আমি বলছি যে এগুলি যেহেতু যে জায়গায় ঐকমত্য আছে, আমাদের প্রাথমিক পর্যায়ের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় প্রত্যেকেই এটা স্পষ্ট করে বলেছেন যে তারা চান নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারিত হোক, সেগুলোর সুরক্ষার ব্যবস্থা করা হোক, এগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যেখানে যেখানে প্রয়োজন সংবিধান এবং আইনের পরিবর্তন করার বিষয় তারা যে এগুলো করা হবে। কিন্তু স্পেসিফিক্সে গেলে আমাদের ডিফারেন্সটা এতটাই তৈরি হচ্ছে, কোনো ওভারওয়েলমিং জায়গা দাঁড়াচ্ছে না। সেই কারণে আমরা বলছি যে যতটুকু আমরা একমত হয়েছি ঠিক ততটুকুই আমরা লিখব, আর বাকিটা রিপোর্টে থাকবে, সনদে নয়, রিপোর্টে থাকবে, যাতে করে পরবর্তী সময়ে যদি কেউ এই থেকে কোনো কিছু জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে চান তাদের জন্য একটা গাইডেন্স থাকলো। আমরা কি এই ব্যাপারে একমত? তাহলে আমরা বলছি যে আমরা জি ধন্যবাদ আজকের সভাপতি এবং কমিশন কষ্ট করে প্রস্তাবটা দিয়েছেন। আমরা প্রস্তাবের যে আপনি প্রথমে ব্যাখ্যা করার শেষে যে এসে যে কথাটা বলছেন সম্প্রসারণের বিষয়ে আমরা একমত। আবার দুইটা জায়গায় কথা আছে, একটা হলো আপনার, এটা আমি আগের কপিটা থেকে বলতেছি, 32 ক, এখানে অনেকগুলো আছে। প্রথম অক্ষরটা দেখেন শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে আইন দ্বারা নির্ধারিত পর্যায় পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এখানে কোনো স্তর মেনশন করা হয়নি। এটা কি উচ্চ শিক্ষা পর্যন্ত অবৈতনিক হয়ে যাবে টোটাল শিক্ষা? এই জন্য এটা স্পেসিফিক করা দরকার, কোন লেভেল পর্যন্ত এটা নির্ধারণ করা উচিত। তবে আমাদের প্রস্তাব ইন্টার পর্যন্ত। সেকেন্ড হচ্ছে 41-এর খ, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার। আমাদের কনস্টিটিউশন আদিবাসী স্বীকৃত নয়। এখানে বলা হয়েছে সংবিধানের সংশোধনীতেও বলা হয়েছে
ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি বিভিন্ন পরিভাষায় ব্যবহৃত হয়েছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে একটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশন কনফ্লিক্ট হবে, সেকেন্ড হচ্ছে আমাদের রাষ্ট্রের আদিবাসী বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি। এই জাতীয়তার ভিত্তিতে আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এদিকে না গিয়ে জাতিগোষ্ঠীর বর্ণনা আগে যেভাবে আছে সেভাবে বহাল রাখার পক্ষে আমরা। এই জায়গাটাতেই আজাদ ভাই, এই জায়গাটাই ডিফারেন্সগুলি তৈরি হয়েছিল। এই যে বিভিন্ন রকম ওয়ার্ডিং, বিভিন্ন রকম, এই জন্যই কোনো ওভারওয়েলমিং কোনোটার ব্যাপারে আমরা একমত হতে পারি নাই বিধায় আমরা সনদে এগুলি রাখছি না। আপনি যে কথাটা বলে শুরু করেছেন সেটা হচ্ছে যে আপনারা দলগতভাবে সম্প্রসারণ, সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি এবং সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা, যাতে করে নাগরিকের অধিকার, মৌলিক অধিকার সম্প্রসারিত হয়, সেগুলি সুরক্ষা করা হয় এবং বাস্তবায়নের সাংবিধানিক আইনি ব্যবস্থা থাকে। আপনাদের কারোর জন্য এটা কম্পালশন হচ্ছে না, যেহেতু এটা আপনি যে আরেকটা কথা বলছেন, নীতিগত সিদ্ধান্ত যেটা এক ঐক্যমত হচ্ছে সেটার সাথে এটা সংযুক্তি থাকবে না। আমি যেটা বলেছি ব্যাপারটার মধ্যে আদিবাসী শব্দটা কারেকশন কর। আচ্ছা, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এটা রিপোর্টে থাকবে যে প্রস্তাব করা হয়েছিল, একমত হয়েছে কেউ হয়েছে এইভাবে। না 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 না, আমি কিন্তু এটা বারবার বলেছি, এইটা প্রস্তাবিত আছে। একমত এক জায়গায় হয়েছি আমরা, হ্যাঁ একমত হয়েছি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা, ঠিক আছে, এই জায়গায় একমত। হ্যাঁ, বাকি লিস্টটা থাকবে রিপোর্টের অ্যাপেন্ডিক্স হিসেবে। এর মধ্যে থেকে যেহেতু আমরা এই কমিশনের প্রস্তাব, হ্যাঁ এইটা কমিশনের পক্ষ থেকে, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবের এই অংশটুকু আমরা রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে থেকে যেগুলো জনপ্রতিনিধিরা পরবর্তী সময়ে একটা গাইড হিসেবে ব্যবহার করবেন, যেটা তারা যুক্ত করতে চান করবেন, তাদের যেটাতে ম্যান্ডেট থাকবে, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে করবেন, আমরা কোনোটাই বলছি না। ওকে, ধন্যবাদ। আমরা তাহলে কি বলতে পারি যে এই বিষয়ে আজকে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে, ঠিক আছে? এই ধরেন না না, এই বিষয়ে আপনাকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করতে পারি, যেটা আমি বলেছি, শোনেন নাই বলেই বিএনপিকে ধন্যবাদ দিচ্ছি, সেটা আপনি শোনেন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সুপারিশের বিষয়ে তাদের মতামত প্রদান করে। আপনাদের এই সেন্টিমেন্টের জায়গাটা ছিল আপনি এক্সপ্যান্ড করতে চান, আপনারা প্রোটেক্ট করতে চান, কিন্তু স্পেসিফিক্স নিয়ে আপনাদের বেশ কিছু জায়গায় আপত্তি আছে, কিছু বিষয়ে একমত আছে। ফলে আমরা এই স্পেসিফিক্সের মধ্যে সেজন্যই যাচ্ছি না। বাক্যটা বললাম যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো রক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে। না, কি নাই, কি হচ্ছে যে এই তালিকা রিপোর্টের মধ্যে থাকবে, সনদে থাকবে না। এই রিপোর্ট থেকে যদি আপনারা যেগুলি একমত হয়েছেন সেগুলি বাস্তবায়ন করতে পারেন, করবেন। সনদে ওইটুকু থাকবে যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলি সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত, ঐকমত্যে পৌঁছেছে। এই যে আপনি এখনো শুনতেছেন না আমার কথা, কি কোনটার কথা কি বলতেছে? এইটার কপি দেয়া হয়েছে না? এই কি করছেন আপনারা? প্রিন্ট করছেন না? এইটা প্রিন্ট করছেন না? হ্যাঁ দেন। এগুলি কিছুই থাকবে না। আমি এটা স্টেটমেন্টটা পড়ে শোনালাম যে কেন সনদে এত সংক্ষিপ্ত থাকবে। এইখান থেকে সনদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে, আপনাকে আমি বলি
1 2 3 4 5 6 6 নম্বর প্যারাগ্রাফে এই বিষয়ে আপনাদের মতামত ব্লা ব্লা লিখে আমি লিখেছি অধিকাংশ রাজনৈতিক দল ও জোট নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ। আমি অধিকাংশ লিখেছিলাম কারণ হচ্ছে এটা ঐকমত্য হয়নি। এখন ঐকমত্য হলে আমরা বলবো যে এই বিষয়ে ঐকমত্য হয়েছে। आपने लास्ट पैराग्राफ का 4-18 रखा लास्ट पैराग्राफ তাহলে আর আলোচনা লাস্টের লাইন কি রাখার দরকার আছে? শুধু এইটুকু রাখাই কি যথেষ্ট নয় যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলির সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে? এভাবে লিখলে কি যথেষ্ট নয়? এগুলি তো হচ্ছে আমার স্টেটমেন্ট। এটা আপনার এটা কোথাও যাচ্ছে না, এটা কোথাওই যাচ্ছে না। এটা সেইটা তো ওই যে উপরে মাঝখানে লেখা আছে, আমি আবার কলমে মার্ক করে দিই। হ্যাঁ, 6 এই বিষয়ে আপনাদের মতামত বলে শুরু হয়েছে তো প্যারাগ্রাফটা, সেখানে আপনি যান। আমি স্টেটমেন্টটা এইভাবে লিখেছি কারণ হচ্ছে তখন ঐকমত্য হয়নি। অধিকাংশের বদলে অধিকাংশটা বাদ দিন। রাজনৈতিক দল ও জোটসমূহ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলি সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলে ঠিক আছে তো? না না, আর কিছুই থাকছে না, শুধু ওইটুকুই থাকছে। আমি জানিয়ে রাখলাম যে রিপোর্টে এইটা, রিপোর্ট তো আমাদের রিপোর্টে এটা অ্যানেক্স হিসেবে থাকবে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন, আর যদি না চান ব্যবহার করতে আমাদের বাধ্য করতে পারবো না। ঠিক আছে? আমরা কি তাহলে বলতে পারি আমরা ঐকমত্যে পৌঁছেছি? জি বলেন। নোট নিচ্ছেন? সংবিধানের অধিকারকে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, এখানে খাদ্যর জায়গায় পুষ্টি, চিকিৎসা জায়গায় স্বাস্থ্য রিপ্লেস করতে বলছি। না মোস্তাক ভাই, এগুলো কিছুই যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এই ডিটেলস দিয়ে আটকে গেছিলাম আমরা। আপনি পুষ্টি বিজ্ঞানী, অতএব আপনি পুষ্টির কথা বলেছেন, আমি পুষ্টি বিজ্ঞানী না বলে স্বাস্থ্য ব্রডলি ডিফাইন করেছি। এই সমস্যাটা তৈরি হয়েছিল। হ্যাঁ, বস্ত্র নাই, সেই জন্যই বললাম যে এগুলি আছে সমস্যাগুলি আছে বলেই, অথবা বস্ত্র অ্যাডও করা হয়েছে, কিন্তু সকলেরই ইচ্ছে হচ্ছে যে এই ডিটেলস দিকে একমত হওয়া যাচ্ছে না। আমরা যে প্রথম 2 মাস কথা বলেছি, আমরা দেখেছি যে প্রত্যেক এরকম ধরে যখন নিয়ে আলাপ করি, এই শব্দ, ওই বাক্য, ওই জায়গায় এইটা নাই, এত কিছু করতে গেলে 18 মাস লাগবে। 18 মাসে পারবো কিনা ডাউটফুল। গায়ে আছে বলে বোধহয় ইচ্ছে হবে না। এই নোটটা কেউ নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা, ওই যে কি একটা দেখতেছিলেন না আপনি সালাউদ্দিন সাহেব, কি দেখতেছিলেন প্রেসিডেন্টের ব্যাপারটা? ঠিক আছে, আমরা রিপোর্টের মধ্যে দিয়ে আমরা বলে দেব এটা হচ্ছে অ্যানেক্সচার, আপনারা চাইলে বিবেচনা করতে পারেন। সেই জন্যই আমরা অনেক বিষয় একমত হবে, অনেক বিষয় একমত হচ্ছে না। আমি তো সেই জন্য সালাউদ্দিন সাহেবকে বারবার বলছি, উনি ইনসিস্ট করে, তারপরে এখন এটা আমরা একমত হয়েছি। আপনার কাছে যেটা যে ডকুমেন্টটা ছিল সালাউদ্দিন সাহেব, বলছি ডিটেলস নাই। জি, কারণ হচ্ছে আমারও তো শব্দের পার্থক্য আছে, তা আমি যদি ইন করি তো তাহলে তো সবাইকে বলতে দিতে হবে। সুতরাং আপনি যে বারবার
শুধু একজনকে না না, উনি ক্লারিফিকেশন চাচ্ছেন। ক্লারিফিকেশন তো আপনি দিয়েছেন, আপনি মৌখিকভাবে যে ক্লারিফিকেশন দিয়েছেন এটাই ক্লারিফিকেশন। এর একটুখানি না, থ্যাংক ইউ, আপনার কথা বলছেন অ্যাজ এ হোল। এরপরে তো আপনি ডিফার করলে ডিসেন্ট দেওয়া তো রাখছেন, আপনি শেষ করেন, যারা এখানে ডিসএগ্রি করবে তারা নোট দিবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের বিষয়টাতে যাই। না, কি একটা ড্রাফটিং নিয়ে সমস্যা হচ্ছিল, ও তত্ত্বাবধায়ক সরকারের ওই ক্ষেত্রে কি সমস্যাটা সমাধান হয়েছে? না, আমি আমার এডিট করে দিছি, যদি আপনি বলেন আমি পড়তে পারি। আমার কাগজটা যেহেতু তখন সবাই বলছে উনি শোনার জন্য, আপনি এটা শেষ করেন। আমাদের পক্ষ থেকে বিষয়টা হচ্ছে খুব স্পষ্ট, আমরা এইখানে এটা প্লেস করেছি, এইটাই কমিশনের সিদ্ধান্ত। কিছু ক্ল্যারিক্যাল এবং সেন্টেন্সের বিষয় ছিল যেগুলো আমরা মিস করেছি। মাননীয় সভাপতি, আরেকটু ডিস্টার্ব করি আপনাকে। সালাউদ্দিন ভাইরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছে অন 3 পয়েন্টস। উনি যেটা বলেছেন যে সেই বিষয়ে আপনারা যে এখন ড্রাফট দিয়েছেন ওইটার ল্যাঙ্গুয়েজগুলো হুবহু এরকম যদি থাকে ওনাদের কোনো আপত্তি নেই। তা আমার কথা হচ্ছে যে এটা আপনি এভাবে যদি নেন যে হুবহু গতবার যে 3টা ল্যাঙ্গুয়েজ ওনারা নোট অফ ডিসেন্ট দিছে ওইটাই অ্যাকসেপ্টেড। আচ্ছা, তারা আলোচনা দরকার নেই, সেটা দরকার নেই। না সেটাই বলছি। ওই 7-এর ক্ষেত্রে একটা সমস্যা ছিল বলেই আসলে তাইর বেশ 7-এর ক্ষেত্রে একটা সমস্যা ছিল আর কি, সেটাই। আচ্ছা, সেটা আমরা ওই ফাইনাল ভার্সনটা বের করে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে প্রস্তাবিত যে মানে কমিশনের পক্ষ থেকে যা প্রস্তাব করা হয়েছে সে বিষয়ে আমরা উইথ নোট অফ ডিসেন্ট, যারা যারা নোট অফ ডিসেন্ট দেবেন তাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ করে এটা আমরা গ্রহণ করছি। 8, 9, 12 ব্যাপারে আপনাদের ডিসেন্ট আছে আর কি, কাদের কাদের ডিসেন্ট আছে একটু উল্লেখ করেন, তাহলে ইচ্ছে হবে। আপনারা জাস্ট আপনাদের সংগঠনের নাম বলুন আমাদের রেকর্ডের জন্য, রেকর্ডের, এবং পরে বলতে হবে আমাকে যে এই 8, 9, 12 ব্যাপারে কারা কারা। হ্যাঁ, 8, 9, 12 হ্যাঁ, জাতীয়তাবাদী সমমনা জোটের কি আমি শেষ করি, এইটার নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আপনার এটা আগের দিনও বলা হয়েছে, আপনার নামগুলি বলতে থাকেন তাহলে রেকর্ডটা রাখা সুবিধা। নাম তো বললাম, আমার নাম বলবো না, জাতীয়তাবাদী সমমনা জোট। না, সেটা তো আমি জানি, ওই যে হুদা ভাইকে দেন এটা, এবং 3-এর আংশিক। এখানে হচ্ছে যে নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ এবং এই সাথে জুলাই আন্দোলনে যারা রাজনৈতিক দল ছিল সক্রিয়, সেটা দিলে। আচ্ছা, সেটা কিছু অ্যাড হচ্ছে না, এই কথাগুলো আপনি আগেও বলেছেন। এখন আপনার এখানে সব দল একটা করে যে নাম দিতে পারবে ওখানে আছে। এখানে যে কমিটির নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ দলসমূহ এবং জাতীয় সংসদের সদস্য সদস্য পরিষদের সংবিধান 58 নাম আহ্বান করবেন। সেক্ষেত্রে একটি দল একজন, একজন নাম দেবেন। তারপরে দেখেন, তারপরটা দেখেন রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্য এবং পরবর্তী নিবন্ধনের মধ্যে এখানে রাজনৈতিক দলসমূহ আর ডিটেল গুলো সেই ক্ষেত্রে আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে 8, 9, 12 এই তো 3, 9 সমমনা জোট ও এনপিপি এই রাজনৈতিক দলসমূহ আগেরটাকে ইয়ে করছে। আপনারা ডিসাইড করুন যে আপনার ডিসেন্ট নোট অফ ডিসেন্ট ও পুরোটি ঠিক আছে। করার জায়গাটা রাখা হচ্ছে রাজনৈতিক দলসমূহ মানে সব রাজনৈতিক। হ্যাঁ, এই যে এখন উদয় সাহেব বলেন আপনি আছেন না নাই? একটা করে নাম দিলে কি আসে যায়, নাম আরো আমরা 8, 9, 12 আমার হ্যাঁ 8, 9, 12 তে আপনার আমাদের 8, 9, 12 নোট অফ ডিসেন্ট 12 দলীয় জোট। সেলিম ভাই 8, 9, 12 আর কারো ডিসেন্ট আছে 8, 9, 12 তে? একটা বিষয়ে আমরা এখানে লাস্টে যুক্ত করছি, একটু 8, 9 ত্রয়োদশ সংশোধনের অনুচ্ছেদ 58 বলি ব্যবস্থা 8, 9 না না, বিষয়টা হচ্ছে যে আমরা এখন শুধু ডিসেন্টটা নিচ্ছি। এইটা সালাউদ্দিন ভাই রাখেন, আমি পরে ডিল করতেছি, এইটা শেষ করতে দিন, এটা শেষ করতে দিন। আর কারো ডিসেন্ট আছে 8, 9, 12 ব্যাপারে? আমার 8, 9 খেয়াল করছে আপনার সংগঠনের নাম বলুন, কারণ হচ্ছে ওরা দেখতে পাচ্ছে না। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 8, 9 8, 9 আচ্ছা, আমাদের ডিসেন্ট হচ্ছে 11 নম্বরে। না, ওই যে তত্ত্বাবধায়ক সরকারে একটা জিনিস উল্লেখ থাকাও প্রয়োজন মনে করছি, কারণ সংসদ ভাঙ্গিয়া যাইবার পরে যে প্রধান কোনো সময় সংসদ থাকলে তার 15 দিন আগে হলে এটা দরকার নাই, কিন্তু সংসদ ভাঙ্গিয়া যাওয়ার পরে
15 দিনের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেই সময়টায় আগের সরকার ফাংশনটা বহাল থাকে, সেইটা ত্রয়োদশ সংশোধনের অনুচ্ছেদ 58 গ 2 এ উল্লেখিত আছে, সেই ব্যবস্থাটা বহাল থাকতে হবে, নাহলে গভর্নমেন্ট থাকবে না তো কোনো, সেটা উল্লেখ করা, এটা দিয়েছি। আছে এটা উল্লেখ, সেটা আগে ছিল না, এটা আমি ওই দিন আলোচনার সময় নোট দিয়ে বলেছিলাম, কিন্তু সেটা সেদিন কেন যেন হয়তো নোট নিতে পারে না। ত্রয়োদশ সংশোধনের অনুচ্ছেদ ওইটা আছে, ওইটা নাই। কেন নাই? এটা আমি লিখে দিছি, এখন প্রিন্ট করে দিছি লাস্টে। আচ্ছা, না থাকলে একটা সংযোজন করে দিলেই হবে, এটা সংযোজিত হবে। জি, কারণ আমরা স্পিরিটের দিক থেকে, কন্টেন্টের দিক থেকে এটা মোটেই ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় 8, 9, 12 আর কার 8, 9, 12 এবং 11 তো আমাদের আপত্তি আছে। 11 জাস্ট নাম্বার বলেন, কোথায় কোথায় ডিসেন্ট আছে, বাস। আর কারো আছে এখানটায়? আমাদের আছে 11তে ডিসেন্ট। সংগঠনের নাম বলেন যাতে রেকর্ড করতে সুবিধা হয়। এনডিএম, বাংলাদেশ ইসলাম পার্টি 8 এবং 11 নোট অফ ডিসেন্ট। 8 এবং 11, আচ্ছা ঠিক আছে। লেবার পার্টি, ঠিক আছে। 8, 9, 12 খেলাবাদ মসজিদ। এদিকে আর কারো ডিসেন্ট আছে? কারণ ডিসেন্ট না থাকলে আমরা এই ডিসেন্ট গুলো নিয়ে আমরা এটা সভাপতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজকে আমার নির্বাচন কমিশন থেকে আমাকে ডাকার কারণে আমি আজকে সকাল থেকে কিছুটা কি বলে থাকতে পারি নাই, কিন্তু আমরা এই বিষয়ে 8, 9, 12 ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই ছবি থেকে বঞ্চিত হয়েছি, আমাকে কিভাবে পোষানো যায় এটার একটা বিহিত আপনি করবেন বলে মনে করি। ধন্যবাদ। ফটোশপ, এআই, আপনাকে এআই দিয়ে যুক্ত করে দেওয়া হবে, অসুবিধা নেই, ঠিক আছে? চলবে কি না? এটা চলতে পারে না। তাহলে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে যেই কমিশনের প্রস্তাব, সেটি কয়েকটি দল এবং জোটের নোট অফ ডিসেন্ট নিয়ে সেটা আমরা পাশ করছি এবং সনদে সেইভাবে উল্লেখিত হবে। আপনারা আরেকটি বিষয় নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, সেটা দিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সভাপতি রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব বিষয় তো শেষ করেন না, ওইটা লিস্টটা কোথায়? লিস্টটা আপনি তো কমিশন বসার কথা কিছুক্ষণের জন্য, ওটা তো আপনি আবার সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কি কথা বলতে চাইছেন? সালাউদ্দিন ভাইয়ের সাথে জিজ্ঞাসা করতে চাইছিলাম। আপনারা বারবার, গতকাল আপনার সাথে অনানুষ্ঠানিক আলোচনা আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিকরণের ক্ষেত্রে আপনারা তো দীর্ঘদিন ধরে বলছেন আপনাদের 31 দফায় আছে। জি, কিন্তু আরো বহুত কুছ আছে, সেটাও আমরা দেব, কিন্তু যেহেতু আলোচনায় আসে না, সেজন্য ওই আলোচনাটাই উনি চাচ্ছেন যে আপনি একটু কি এটা অ্যাড করবেন, সেটা করে দিলে আর কপালে মিলে এখন এটার ভিতরে লাভ নাই, হয়নি। এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা শেষ করেন না, মিটিং শুরু হয়ে গেছে, কাগজ একটাও দেন না, এখানে কি বলবো? আপনি ওই যে রাষ্ট্রপতির ওই লিস্টটা তৈরি করে ফেলেন। আপনি থাকবেন, আমি থাকবো না। আপনারা ফ্লুট দিলেন না, আমি নিলাম আর কি। রাষ্ট্র পরিচালনার নীতির বিষয়ে যেটা আমাদের কি 5 মিনিট সময় দেওয়া যায়? রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে এই আলোচনাগুলো একটা সামারি আমি পেয়েছি, আমি একটু কমিশনের বাইরে দাঁড়িয়ে আমরা কমিশনের লোকজন একটু আলাপ করে নেব। কি পাস? না,
আমি আমারটা বলে চলে যায়। আমাদের তো কি কি ঐক্যমত হলো, কাগজও দিলেন না, আমি স্ট্যান্ডিং কমিটিতে কি বলবো, আমার উপরে তো একটা মহা বিপদ যাবে। সফট কপিও দিলেন না, সফট কপি। আরে বসুন জি, আরেকটা রাষ্ট্র পরিচালনা এখানে আরো সমস্যা হয়ে যাচ্ছে তো। 8:30 রাষ্ট্র পরিচালনা মূলনীতি বিষয়ক আলোচনার প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দিছে ওটার সাথে আমরা 100% একমত। তার মানে হচ্ছে যে এই বাক্যটা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত থাকিবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি নির্ধারণ হবে সেটা সংসদে নির্ধারণ হবে। এই তো কথা। ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু কি বসতে পারেন প্লিজ? আজকে শেষ দিনে আমিও সালাউদ্দিন ভাই যেটাকে একমত হয়েছে, আমাদের কমিশনের সুপারিশের সাথে পরিপূর্ণভাবে একমত। একটু দাঁড়িয়ে পড়ে প্লিজ, একটু বসেন প্লিজ, প্লিজ প্লিজ একটু বসেন, বসুন প্লিজ প্লিজ। আপনারা 23 দিন ধরে, আজকে তো 23 দিন তাই না? 23 দিন আমরা এতটা সময়, 5টা মিনিট সময় নিয়ে আপনাদের অস্থিরতাতে আমি একটু বিস্মিত হচ্ছি। আমার কথা হচ্ছে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে গত দিনের সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এই বিষয়ে ওই আলোচনায় কোনো কোনো দলের আপত্তি ছিল, আমার এটা রেকর্ড করা জরুরি যে মানে আপনারা মিজান ভাই দাঁড়িয়ে যাচ্ছেন কেন বুঝলাম না। আমরা কিন্তু বলি নাই 9টায়, আমি কিন্তু বলেছিলাম 10টার সময় শেষ হবে। তাহলে বসুন। তাহলে যেহেতু এই বিষয়ে কোনো কোনো দলের আপত্তি ছিল, সেহেতু আমি তাদের কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না। না, অন্যদের আপনি বলেন না প্লিজ প্লিজ। যার যার আপনার সিদ্ধান্ত আমি নিতে পারছি না, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরকে নিতে দিন। আর বিশেষ করে কোনো আদর্শিক অবস্থান থেকে চিহ্নিত না করা ভালো। মিজান ভাই বলেন আপনাদের। আমি এই ক্ষেত্রে যেহেতু এই আলোচনা আর ওপেন করা হয় নাই, হবে না, দীর্ঘদিন আলোচনার পরে কোনো কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছিল, আমি তাদের কাছেই জানতে চাচ্ছি আর এই ব্যাপারে কারো ডিসেন্ট আছে কিনা। আমরা একমত, 12 দলের জোট একমত, আমরা যেটা লিখেন আমাদের দল গণফোরামের পক্ষ থেকে রাখেন। মাইক্রোফোনটা মাসুদ রানা সাহেবকে দেন। আমাদের 1 মিনিট মিজান ভাই শেষ করুন। 1 মিনিটও লাগবে না। আমাদের দল গণফোরাম থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে সংবিধানে যে 4 মূলনীতি আছে, সেই 4 মূলনীতির সঙ্গে এখানে ঐক্যমত্য কমিশন থেকে যে প্রস্তাব করা হয়েছে, যদি তার সঙ্গে এটা যুক্ত করা হয় তাহলে আমরা একমত। যদি 4 মূলনীতি বাদ দিয়ে শুধুমাত্র এই প্রস্তাবিত অংশটুকু ওখানে সংযুক্ত করার প্রস্তাব আসে, তাহলে আমাদের নোট। আমরা আবার পুরনো আলোচনায় ফিরে যাচ্ছি। না, এখানে তো 4 মূলনীতি নাই। না না, এখানে সেটাই তো বললাম, আপনি তো পুরনো আলোচনায় ফিরে যাচ্ছে। আমরা 4 মূলনীতি থাকবে কিনা উল্লেখ করে থাকবে, নাকি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের বিষয়টা যুক্ত হবে, এগুলি নিয়ে আলোচনা অনেক করলাম। তো সেই জায়গায় আসলাম যে কোনোটাই আমরা বলছি না, আমরা শুধু বলছি যে এটা উল্লেখিত থাকবে, এবং উল্লেখটা থাকার আগে পরে কি হবে সেটা জনপ্রতিনিধিরা ঠিক করবেন, কিন্তু এইটা অবশ্যই থাকতে হবে, এইটাই আমরা বলছি। আমাদের যে 4 মূলনীতি আছে তার সঙ্গে যদি আবারও মিজান ভাই আপনাদের দলের অবস্থান আমরা জানি, ওইটা আমরা বলছি না। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটা উল্লেখিত হবে, এটা রেখে করবেন নাকি বাদ দিয়ে করবেন, এই জায়গায় যাচ্ছি না আমরা। এখানে বিষয়টা স্পষ্ট না, এই জন্য আমাদের নোট অফ ডিসেন্ট। ঠিক আছে, আমরা 4 মূলনীতির পক্ষে। ঠিক আছে, মাসুদ রানা বলেন সংক্ষেপে। রেকর্ড রাখার জন্য বলছি, আমরা তো বলেছিলাম যে বিদ্যমান মূলনীতির সাথে উল্লেখ থাকলে আমরা সেটাতে রাজি আছি। যেহেতু কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিদ্যমান মূলনীতির সাথে এটা যুক্ত রাখছে না। না, আপনি ভুল বললেন, আমরা বলি নাই এটা। আপনি এটা আপনার রেকর্ডের জন্য বলছেন, যখন কমিশনের পক্ষ থেকে আমিও রেকর্ডের জন্য কথা বলবো। ওকে, আমি বলছি যে আমরা বিদ্যমান মূলনীতির সাথে উল্লেখ থাকবে এভাবে লিখিত থাকলে আমরা এটার সাথে একমত হতাম। যেহেতু এটা নাই, ফলে আমরা মনে করছি যে কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত
আমরা বেশ অম্ল মধুর সম্পর্কের মধ্য দিয়ে আমাদের এই সভা আমরা অতিবাহিত করলাম এবং অনেকগুলো বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এবং কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেগুলো নোট যেগুলো দেওয়া যায়। একটা হলো যে আদর্শগত বিষয় বা মৌলিক কাঠামোগত বিষয়, সেই বিষয়ের উপরে কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া যায় না। আমরা মনে করি এখনও যে শব্দ যেটা আছে, শব্দ বাক্যের মার প্যাচে আমরা কোনো কিছুকে আড়াল করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার সাথে আমরা থাকবো না। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে এখানে আমাদেরকে কেউ অঙ্ক শেখানোর দরকার নাই যে ভালো করে পড়েন, অমুক করেন, এই সমস্ত বক্তব্য দিয়ে আমাদেরকে নতুন করে এবিসিডি শেখাতে হবে না, অঙ্ক শেখানো হবে না। সেইটা আমি অনুরোধ করব, কেউ যেন আমাদেরকে অঙ্ক শেখাতে না আসে। এখানে যদি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে এইটা যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি নাই, তা না হলে আমরা এটা গ্রহণ করতে পারবো না এবং আমরা এই ঐকমত্য কমিশনের সভা এটা আমরা বর্জন করব। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় সভাপতি, আসলে আজকে ব্যক্তিগতভাবে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত ছিলাম এই বিবেচনায় যে ভালোভাবে এই সভা শেষ হবে। হয়তো বা আপনাদের বিবেচনায় ভালোভাবে সভা শেষ করছেন, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু পরিষ্কার কথা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে কতকগুলো আদর্শিক বিষয় আছে যেখানে এইখানে ঐক্যমত্য করার চেষ্টাটাই ভুল পদ্ধতি। জনগণ সার্বভৌম, তাদের উপর যে নির্বাচিত পার্লামেন্ট এবং অন্যরা কি করবে তখন এটা রাজনৈতিকভাবে আমরা দেখব। কিন্তু দেখতে পেলাম কথার মার প্যাচে, সময়ের মার প্যাচে, নানা ধরনের যেটা বলা হলো ডিফেক্টো, এটা যদি হয় তাহলে হচ্ছে আগের 4 মূলনীতি আকাশে উড়বে, দেখা যাবে কি করা যায়, এইটা থাকলো। এই বিবেচনা এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে এ ধরনের সবাই থাকা একেবারেই সমীচীন না। সুতরাং আমি খুবই নম্র ভাষায় বলছি, আমরা এই সভা বর্জন করতে বাধ্য হচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা থাকলো। বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমরা অনুরোধ যে এটা যদি আমাদের ঐক্যমত কমিশনের দলিলে থাকে, এটা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব হবে না, কাজেই প্রসিডিংসে আমরা অংশ নিতে পারছি না। ধন্যবাদ। রাষ্ট্রপতির এই বিষয়ে আর কারো বক্তব্য ডিসেন্ট আছে কি? মাননীয় সভাপতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে যে আলোচনাটি আসছে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই প্রশ্নটি আমরা বারবার বলে এসেছি যে আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার 10 এপ্রিলের যে ঘোষণাপত্র, তার ভেতর দিয়ে যে দার্শনিক ভিত্তি, সেটি সংবিধানে মূলনীতিতে সংযুক্ত করবার দাবি আমরা আগে থেকে করে আসছি। এখন যেটি হলো যে বিদ্যমান যে মূলনীতি আছে সেটি যেটি বলা হচ্ছে মূলনীতি অংশে এটি সংযুক্ত হবে, সেই বিদ্যমান মূলনীতির অবস্থানটা কি এটা কেন পরিষ্কার নয়। আমরা মনে করি সেই বিদ্যমান মূলনীতির সাথে এইটুকু যুক্ত করা যেতে পারে এবং সেই প্রশ্নে আমাদের দলের অবস্থান। তবে এই বিষয়ে কমিশনের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে আমরা ওয়ার্কআউট করছি না, আমাদের ভিন্ন মত পোষণ করছি যে তার মূলনীতি থাকবে এবং তার সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা থাকবে। ধন্যবাদ। মাননীয় সভাপতি, আপনি যদি একটু অনুমতি দিলে আমি চলে যেতাম। আমরা রাষ্ট্রপতির এটা 2-5 মিনিটে করে ফেলবো। সংক্ষেপে আপনি রাষ্ট্রপতি কি আছে? মাননীয় সভাপতি, ক্ষমতা আপনি যা দেন এগ্রিড তো আমরা বলে দিছি না, আমাদেরটা আমরা বলে দিছি। মাননীয় সভাপতি, না আমরা ভাই প্লিজ দিতে হবে। আচ্ছা, সংক্ষেপে বলুন। না, সংক্ষেপ বলছি। নোট অফ ডিসেন্ট আছে না, তাহলে বলুন। আচ্ছা, এটা তো আমরা আলোচনার প্রেক্ষিতে এই কিভাবে সংকটটা সমাধান করা যায় এই বাক্যটা আমরা দিয়েছিলাম, সেটা আপনারা গ্রহণ করেছেন এবং হাউস মানে মেজরিটি আপনারা গ্রহণ করেছেন, সেটা নিশ্চয়ই আমরা আপনাদেরকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাবো। একটা যে জন্য আমি মাইকটা নিলাম যে আমরা এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে এটা খুব ভুল ব্যাখ্যা যাচ্ছে। তার মানে যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন এখানে উত্থাপন করছি না, কোনো আলোচনাই করছি না। যেটা আছে দ্যাট এক্সিস্ট, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট, ভবিষ্যৎ রাজনৈতিক প্রশ্ন। সুতরাং খুব ভুলভাবে এখানে আলোচনা হচ্ছে যে যখন বলছি মূলনীতির অংশে, তার মানে যেটা আছে সেটা বিদ্যমান আছে, সেটা নিয়ে এখানে নানা প্রশ্ন, নানা ভিন্ন মত আছে, সেটা ভবিষ্যতে আলোচনা হবে, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আছে তার সাথে এটা উল্লেখিত হবে। এর চেয়ে গ্রহণযোগ্য
এর চেয়ে ইনক্লুসিভ সমস্ত সেন্টিমেন্টকে ধারণ করে আর কোনো প্রস্তাব হতে পারে না। ফলে আমরা খুব জোরালোভাবে এই প্রস্তাবের সাথে আমরা একমত। ধন্যবাদ। আমরা এটাকে শেষ করছি। মাননীয় সহসভাপতি আখতার হোসেন, তিনি 1 মিনিট সময় চেয়েছেন। জনাব আখতার হোসেন। এই ইস্যু শেষ, হ্যাঁ ইস্যু শেষ, কিন্তু এরপরে আমাদের রাষ্ট্রপতির কমিশন 5 মিনিটের জন্য বসবে, তারপরে ঘোষণা দিবে, এটা জানিয়ে রাখলাম। ওটা দিয়েই শেষ, মানে এরপরে আরো 7-8 মিনিট সময় কমিশন নেবে। আসসালামু আলাইকুম। এটা বোধহয় লম্বা হওয়ার কারণে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জাতীয় নেতা সকলেরই যে সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং একই সাথে আমরা এর বাস্তবায়নের যে পথ সেটা নিয়ে কমিশনের তরফ থেকে সুনির্দিষ্ট দিনে আলোচনা করা হবে, এই ব্যাপারে আমরা আসলে নিশ্চিতভাবে ভরসা করতে চাই। এবং আমাদের কাছে যেটা সব থেকে জরুরি বিষয় মনে হয়, আমরা আসলে আজকে সবাই খুবই আপ্লুত, আমরা সবাই খুবই খুশি, এবং এটা সকলেরই চলার ভঙ্গিতে, মুখে আমি সময় একটা মনে করিয়ে দেব আপনাকে। কিন্তু সব মিলিয়ে আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের সমস্ত আলোচনা, সমস্ত খুশি সেই দিনই পূর্ণাঙ্গ হবে যেদিন আমরা এটা বাস্তবায়নের পথকে আমরা নিশ্চিত করতে পারবো। ঠিক এই কারণে কিভাবে এই ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত এবং আমরা যা কিছুতে ঐক্যমত্য হলাম সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভবপর হবে, একটা আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে, এবং সেগুলোর ভিত্তিতে সামনের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে, সেই আলোচনাটা আমরা কবে নাগাদ শুরু করতে পারি, কবে নাগাদ আমরা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সেটা এখন সব থেকে জরুরি বিষয়। আমরা আশা করব আপনি সকালবেলা যেমন অনুঘটকের কথা বলেছেন, শুধু অনুঘটক না, আপনারা যেমন এখানে সকলকে নিয়ে একটা সিদ্ধান্তে এসেছেন, তেমন সিদ্ধান্তে আসার মতো সক্ষমতা নিয়ে আপনারা কবে আমাদেরকে ডাকবেন, কমিশনের তরফে বাস্তবায়নের পদ্ধতি এবং সময়কাল পুরো বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই। ধন্যবাদ। আমি সকালে এই ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছি, অতএব আপনার বক্তব্য নোটেড, কারণ প্রিটি মাচ আমরা সেম সেন্টিমেন্টের জায়গায় আছি। আপনি যেখান থেকে কথা বলছেন আমি সকালে, সেই জন্যই আমি সকালে ব্যাখ্যা করেছি, কারণ রাতের দিকে এসে অনেকের অ্যাটেনশনই আর থাকবে না। আমি সকালেই মানে সুস্পষ্টভাবে এটা একটা ব্যাখ্যা দিয়েছি আর কি। যে এই যে আপনারা আবার বাস্তবায়নের প্রশ্নে যাচ্ছেন, এইগুলো যেহেতু খুঁটিনাটি ব্যাখ্যাটা হচ্ছে এই, আমি সকালে বলেছি যে এই যে ঐকমত্যগুলো তৈরি হয়েছে তার একটা সনদ তৈরি হবে, এবং সেগুলো আপনাদের কাছে যেহেতু খুঁটিনাটি বিষয় হচ্ছে খুব শীঘ্রই আমরা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পর তার সঙ্গে হচ্ছে আপনাদের মতামত পাওয়া গেছে, সেগুলোর রিফ্লেকশন করে তারপর একটা ফাইনাল ডকুমেন্ট তৈরি হবে। এরই পাশাপাশি যে বাস্তবায়নের প্রশ্নটা উঠেছে, আমরা বলেছি যে এটা আসলে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করবে, এর বাইরেও যেটা আমরা যদি প্রয়োজন হয় ঐকমত্য কমিশন সেই ভূমিকাটা নেবে, কিন্তু ইমিডিয়েটলি আগামীকাল নেওয়া সম্ভব নয় আর কি, সেটা নিশ্চয়, কারণ এই প্রক্রিয়াটাই শেষ করতে হবে। আমরা ঐকমত্যের বিষয়গুলো সম্পর্কে আজকের মধ্য দিয়ে এই আলোচনার সমাপ্তি টানলাম। এখন প্রক্রিয়ার প্রশ্ন নিয়ে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ঐকমত্য কমিশনকে একটা উদ্যোগ নিতে। আমরা বলছি আপনারা রাজনৈতিকভাবে আপনারা বিষয়টি দেখুন, যত দ্রুত আপনাদের মধ্যে যদি এই প্রক্রিয়াটা শুরু হয় আপনারা যদি করতে পারেন সেটাই সবচেয়ে ভালো। আমাদের যদি প্রয়োজন হয় অনুঘটকের কাজ করব, এর বাইরে ঐকমত্য কমিশন যে ভূমিকা নেবে সে বিষয়ে নিঃসন্দেহে আপনারা অবহিত থাকবেন। আপনাদের কাছে আমরা এই বিষয়ে অবশ্যই যোগাযোগ করব। বোঝা গেল কি? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদেরকে 5টা মিনিট সময় দেন। 5টা